দর্শক, সময় সংবাদের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রায়হানুল রানা। আপনারা জানেন যে আমরা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর, সেই খবরটি তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। আন্তর্জাতিক অঙ্গনে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ফ্রিডম ফ্লোটিলা, যেই জাহাজটিতে আমাদের বাংলাদেশি একজন আলোকচিত্রী শহীদুল আলম ছিলেন, তাকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। সে নিয়েই আমরা আলোচনা করব। তার আগে একটু প্রেক্ষাপটটা বলে দেই যে গত 2 বছর ধরেই কিন্তু গাজায় যুদ্ধ হচ্ছে, আপনারা জানেন। সেই যুদ্ধের কারণে কিন্তু ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলায় এখন পর্যন্ত ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৫ লাখের বেশি ফিলিস্তিনি কিন্তু দুর্ভিক্ষের মুখে রয়েছে এই মুহূর্তে। এমনকি অন্তত ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত, ঘরবাড়ি হারিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। সেখানেও প্রতিদিন বা প্রতিনিয়ত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর গুলির মুখে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। নেতানিয়াহু বাহিনীর এই অবরোধের মুখে এক ধরনের মানবিক বিপর্যয় রূপ নিয়েছে পুরো গাজা উপত্যকা। আপনারা জানেন যে যতজন হতাহত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজায় এই যে অবস্থা, সেই অবস্থাকে একটু ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য, গাজাবাসীর মুখে একটু সহায়তা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিছু মানবাধিকার কর্মী, অধিকার কর্মী তারা গাজার দিকে রওনা হয়েছিলেন। আপনারা জানেন যে চলতি মাসের শুরুর দিকেই সুমুদ ফ্লোটিলা নামে একটি নৌবহর গাজার দিকে রওনা হয় এবং মাঝপথে তাদেরকে আটকে দেয় নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে কিছু তথ্য আছে, আমরা যদি সেই তথ্যগুলো দেখব এবং সেই তথ্যগুলো একটু পর্যালোচনা করব আসলে কি হয়েছিল তাদের সঙ্গে। আমরা যদি একটু দেখি যে তথ্যগুলো আমাদের কাছে আছে। সুমুদ ফ্লোটিলা, আপনারা জানেন যে প্রথম যে নৌবহরটি রওনা দিয়েছিল সেটি ছিল সুমুদ ফ্লোটিলা। 40টিরও বেশি নৌযান কিন্তু এই নৌবহরে ছিল এবং প্রায় 500 মানবাধিকার কর্মী ছিল সেখানে। গ্রেটা থুনবার্গ বহু আন্তর্জাতিক কর্মীর মধ্যে একজন, তিনি কিন্তু জলবায়ু কর্মী হিসেবেই পরিচিত, অনেক বিখ্যাত একজন গ্রেটা থুনবার্গ। তাদের নিয়ে যে সমস্যাটা হয়েছিল যে ইসরায়েলি বাহিনীর বাধা ও যোগাযোগ বিচ্ছিন্নতা, এই জায়গায় যদি একটু বলি যে মাঝপথে যাওয়ার পর তাদের উপর কিন্তু আক্রমণ হয়েছিল এবং সেই আক্রমণের এক পর্যায়ে তাদের সবাইকে কিন্তু আটক করে নেতানিয়াহু বাহিনী। আটক করে তাদেরকে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয় এবং যদি বলি যে সেই বন্দরে নিয়ে যাওয়ার পরে তাদের উপর অমানবিক নির্যাতন চালায় নেতানিয়াহুর সেনারা। গ্রেটা থুনবার্গ বারবার কিন্তু অভিযোগ করেছেন যে তাদেরকে, তিনি সহ যারা ছিলেন সেই সুমুদ ফ্লোটিলায়, তাদের সবার উপরেই নির্যাতন করা হয়েছে। যদিও এই ধরনের অভিযোগ কিন্তু অস্বীকার করেছে ইসরায়েল। উল্টো তারা বলেছে যে আটক যাদের করা হয়েছিল তাদের সবাইকে নিরাপদেই ছেড়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, সুমুদ ফ্লোটিলার যখন বাধাগ্রস্ত হয়ে ফিরে চলে গেল, তখন কিন্তু আরেকটি নৌবহর সেই গাজাবাসীর সমর্থনে রওনা হয়েছিল, সেটির নাম ফ্রিডম ফ্লোটিলা। এটি নিয়েও আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা একটু সেই তথ্যগুলো দেখে আসতে চাই। আমরা যদি একটু দেখি যে ফ্রিডম ফ্লোটিলা নিয়ে আমাদের কাছে কি কি তথ্য আছে। আপনারা জানেন যে ফ্রিডম ফ্লোটিলায় 9টি নৌযান কিন্তু অংশ নিয়েছিল এবং তাদের উদ্দেশ্য ছিল গাজার সাধারণ মানুষকে সহায়তার জন্য। এবং শহীদুল আলম, বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম সহ শতাধিক অধিকার কর্মী কিন্তু ছিলেন এই নৌযানগুলোতে। সব নৌযান মাঝপথে গাজা থেকে 120 নটিক্যাল মাইল দূরে কিন্তু আটক করে নেতানিয়াহু বাহিনী এবং সবগুলোকে আটক করে তাদেরকে সেই একই বন্দরে নিয়ে যাওয়া হয় এবং সেই বন্দরে নিয়ে যাওয়ার পরে এখানেও কিন্তু অভিযানে অপহরণ এবং নির্যাতনের
যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু উঠে আসছে যে তাদেরকে নিয়ে যাওয়ার পরও সেখানে নির্যাতন করা হতে পারে। এ নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি আমরা একটু দেখে আসি। গাজাবাসীর পাশে দাঁড়াতে সুমুদ ফ্রিডম ফ্লোটিলার পর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ৯টি নৌবহর গাজার উদ্দেশ্যে রওনা দেয়। তবে সুমুদের মতোই পরিণতি হলো এই নৌবহরের। ৯টি জাহাজেই হানা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। গাজা উপত্যকা থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দূরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। তাদের দাবি, ইসরায়েলি সেনারা জাহাজে উঠে লাইভ স্ট্রিম বন্ধ করে দেয়। ১ ঘন্টার মধ্যেই সানবার্ডস, আলা আল নাজাজার, আনাস আল শরীফ সহ ৯টির মধ্যে ৮টি জাহাজই আটক করে ফেলে ইসরায়েলি সেনারা। শেষ জাহাজ হিসেবে কনসিয়ান্স নামে নৌবহরটি গাজার উদ্দেশ্যে তাদের যাত্রা অব্যাহত রেখেছিল, কিন্তু অবশেষে সেই জাহাজেও হানা দেয় আইডিএফ। এই জাহাজে বাংলাদেশের আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলম সহ মোট ৯৩ জন ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় শহীদুল আলম জানান, ইসরায়েলের সেনাবাহিনী অন্যায়ভাবে তাকে অপহরণ করেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহায়তায় গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আমাকে ইসরায়েলের দখলদার সেনারা অপহরণ করেছে। ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, যার সক্রিয় সহযোগিতা ও সহায়তা করছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তি। আমি আমার সব সাথী, বন্ধু ও সহকর্মীদের কাছে ফিলিস্তিনের মুক্তির সংগ্রাম চালিয়ে যাওয়ার আবেদন করছি। এদিকে এক বিবৃতিতে এই নৌবহর আটকের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, জাহাজ ও যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। যাত্রীদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে তারা। এর আগে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযানের পর সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ ৫ শতাধিক অধিকার কর্মীকে আটক করা হয়। দেশে ফিরে স্টকহোমে সংবাদ সম্মেলনে থুনবার্গ অভিযোগ করেন, ইসরায়েলি সেনারা তাদের অপহরণ ও নির্যাতন করেছে। তবে নিজের ওপর হওয়া নির্যাতনের বিষয়ে বেশি তথ্য দিতে চাননি থুনবার্গ। তার মতে, এখন খবরের হেডলাইনে গাজার গণহত্যার বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। আপনারা জানেন যে গ্রেটা থুনবার্গ সহ যে সকল মানবাধিকার কর্মী এই উদ্যোগটি নিয়েছিলেন, তাদের সবাইকে কিন্তু আটক করা হয়েছিল এবং সেই অধিকার কর্মীদের মধ্যে একজন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলম। তিনি কিন্তু শুরু থেকেই এই যে নৌবহর, সেই নৌবহরে ছিলেন এবং আজকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়। তাদের যে জাহাজটি, সেই জাহাজে কিন্তু অন্তত ৯৩ জন ছিলেন এবং তাদের মধ্যে অধিকার কর্মী ছিলেন, সাংবাদিক ছিলেন, আইনজীবী ছিলেন, ডক্টর ছিলেন, মানে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, সামাজিক কর্মী, অধিকার কর্মী কিন্তু এই বহরে ছিলেন। গ্রেটা থুনবার্গের যে অভিযোগ, তাদেরকে যখন ইসরায়েলি বাহিনী আটক করে নিয়ে গিয়েছিল, তারপর থেকে তাদেরকে খাবার দেওয়া হয়নি, তাদেরকে পানি দেওয়া হয়নি। যদিও একটু আগে বললাম যে এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তারা কিন্তু আজকেও বলেছে যে যেহেতু এক জায়গায় যুদ্ধ চলছে, সেই যুদ্ধের জায়গায় বৈধ একটি নৌ যে সীমানা, সেই সীমানায় হঠাৎ করে কেউ প্রবেশ করতে পারে না। যার কারণে কিন্তু তারা বলেছে যে তারা এই নৌবহরকে আগে থেকেই সতর্ক করেছিল যেন তারা সেখানে না আসে। সেই সতর্ক ভেঙে তারা যখন এখানে আসে, তখন কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয় এবং তাদেরকে জোরপূর্বক ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়। জানি কিন্তু শুধুমাত্র গ্রেটা থুনবার্গ না, বিশ্বের বিভিন্ন দেশে আমরা বিক্ষোভ দেখেছি, অনেক কিন্তু সমালোচনা, নিন্দা দেখেছি। আমাদের কাছে এ নিয়ে আরও কিছু তথ্য আছে, আমরা একটু সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করতে চাই। আমরা একটু যদি দেখি যে আমাদের কাছে আর কি কি তথ্য আছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, তুরস্ক, ব্রিটেন সহ বহু দেশের নিন্দা। আপনারা জানেন যে আমি একটু আগেও বলেছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু এই ঘটনায় নিন্দা জানাচ্ছে। ইউরোপে বিক্ষোভ ও সংহতি কর্মসূচি। আপনারা জানেন যে এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু প্রতিনিয়ত বিক্ষোভ হচ্ছে। আবার যখন এই ফ্লোটিলার অধিকার কর্মীদের যখন গ্রেপ্তার করা হলো, এরপরও কিন্তু পুরো বিশ্বের আমরা আজকেও দেখেছি যে অনেক দেশ প্রতিবাদ জানিয়ে কিন্তু বিক্ষোভ করেছে। আরেকটা বিষয়, মানবাধিকার সংস্থাগুলোর দাবি এটি যুদ্ধাপরাধ। একদিকে যখন ইসরায়েলি বাহিনী গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে, শিশুদের হত্যা করছে,
তা নিয়ে যখন আন্তর্জাতিক সব সংগঠন, মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক সব সংস্থা তারা যখন বলছে যে গাজায় ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ করছে, ঠিক একই রকমভাবে এই যে ফ্লোটিলা, যে ফ্রিডম ফ্লোটিলা বা সুমুদ ফ্লোটিলা, এই জাহাজ বা এই নৌবহরকে যখন আটকে দিয়ে তাদের উপরে অত্যাচার করার যে অভিযোগ উঠছে, তখনও কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে এটাও এক ধরনের যুদ্ধাপরাধ, যার কারণে কিন্তু তারা এর তীব্র নিন্দা জানাচ্ছে, তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র নিন্দা বা প্রতিবাদ জানিয়ে কি তারা বসে থাকবেন? কারণ আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত কিন্তু বিক্ষোভ হচ্ছে, কিন্তু এই বিক্ষোভ কিন্তু কানে পৌঁছাচ্ছে না নেতানিয়াহুর। উল্টো প্রতিদিনই নিরীহ ফিলিস্তিনদের উপরে ঝাঁপিয়ে পড়ছে তার সেনারা। আপনারা জানেন যে ৬৭,০০০-এর বেশি মানুষ কিন্তু মারা গেছেন এরই মধ্যে, এবং কত মানুষ আরও সামনে মারা যাবেন তা কিন্তু এখনই বলা সম্ভব না। বিশেষ করে শিশুদের অবস্থা তো খুবই করুণীয়। আপনারা যারা দেখেন, যারা প্রতিদিন যারা ভিডিওগুলো দেখেন, তারা হয়তো বুঝতে পারেন যে কতটা বিপর্যস্ত গাজার শিশুরা। অন্তত ৫০,০০০ শিশু কিন্তু হতাহত হয়েছেন, হাত পা বিচ্ছিন্ন হয়ে আছে অনেকের। আর তাই এই ধরনের যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, সেই উদ্যোগগুলোকে অনেকে যেমন স্বাগত জানাচ্ছে, ঠিক তেমনি শুধুমাত্র নৌবহর এক জায়গায় গিয়ে থেমে গেলে চলবে না, গাজায় যেন প্রবেশ করতে পারে, মানুষদেরকে যেন খাদ্য সহায়তা মানুষের কাছে পৌঁছাতে পারে, সেই দাবি কিন্তু জানাচ্ছেন অনেকেই। তো বিশ্বের অনেক দেশের মতো কিন্তু আমাদের যারা বাংলাদেশে যারা আছেন, তারাও কিন্তু চাচ্ছেন যে গাজাবাসীর কাছে সহায়তা পৌঁছাক। এখন দেখা যাক তাদের কাছে সহায়তা পৌঁছায় কিনা। তো আজকের মতো এই পর্যন্তই। আগামীতে গাজার আপডেট নিয়ে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।